আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মিজানস অফিসিয়াল অ্যান্ড ব্লগস থেকে মিজানুর রহমান বলছি। ব্লগ 56 সকালের রমনা পার্ট 3। এ পর্বে আপনাদের জন্য থাকছে হায়াত মাহমুদের সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি। হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ ২রা জুলাই ১৯৩৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তার পিতা মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন করছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ, কিশোর জীবনী, নজরুল ইসলাম, কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়মকানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্যক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। কবিতা ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হল মহাকাব্য ও গীতিকবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তাঁর মেঘনাদবধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধবিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হল রামায়ণ আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হল পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময়ে লঙ্কাদ্বীপের রাজা রাবণ তার বোন সুপর্ণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটিই রামায়ণ কথা। অর্থাৎ এক কথা, মহাকাব্য হল অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়।
এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতিকবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতিকবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্রবিশেষে যদি দীর্ঘও হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলী। যদি গীতিকবিতাকে শ্রেণীবিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। স্বদেশপ্রীতিমূলক, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। শোকগাথা বা শোকাশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ে ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লীকবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেনি, এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হয়ে, তখন তো ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ, সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। সংস্কৃত অলঙ্কারিক বৃন্দ নাট্যসাহিত্যকে কাব্যসাহিত্যের মধ্যে গণনা করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত অলঙ্কারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য। সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে: প্রারম্ভ, প্রবাহ অর্থাৎ কাহিনীর অগ্রগতি, উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, গ্রন্থিমোচন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ, উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক, কমেডি বা মিলনান্ত নাটক এবং প্রহসন বা ফার্স, এই 3টি বিভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে: প্লট বা নাটকের আখ্যানভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা ও জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুরসঙ্গতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নাটক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। অ্যারিস্টটলের বক্তব্য এরকম: মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক
কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তা এই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি-বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিতনাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যাপ্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই দুইটি বিভাজন তো রয়েছেই। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতেই প্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িক গণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যা বিনোদন উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অপরূপ রতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। ছোট গল্প। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন, সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনও প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলো উপন্যাসিকা, কথা চলছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়। কাহিনীর ভিতরে থেকেই বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকেই। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন, 8 ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায়
এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 15 মিনিটের ভিতরে পড়া শেষ হয়। ইংরেজি ভাষায় পোকে ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি লিখেছেন, "In the whole composition there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design. Undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided." তাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রসনিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্তে কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নহে। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখা টানিতে হইবে, এই শিল্পদৃষ্টি যাহার নাই, তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়: প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে, অতিপ্রাকৃত কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞানভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, মনুষ্যত্বের প্রাণীজগৎ, বাস্তবনিষ্ঠ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প, বিদেশি পটভূমিকায় রচিত গল্প। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি গল্পলেখক বৃন্দ লিখে গেছেন এবং এখনও লিখছেন। উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, তখন অবশ্য তাকে উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়। এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিক কালেই গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্যকাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হল প্লট। ওই প্লট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী এবং অনেকের মতে এখনও পর্যন্ত শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার
কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথাসাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। প্রবন্ধ। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কী রকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের, বিদেশের, মহাকাশের ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয়, তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত। তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য, সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণীবিভাগ আছে: তন্ময় প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধ। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি, মধ্য ও অন্ত সমন্বিত চিন্তাপ্রধান সৃষ্টি। এ জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয়ই মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়ই প্রধান হয়ে ওঠে। এদেরকে মন্ময় প্রবন্ধ বলে। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ের। ফরাসি ভাষায় বেল লেত্র বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেত্রি বলে। এর বাংলা নেই। বাংলায় বলা যেতে পারে
চারুকথন। বেল শব্দের অর্থ সুন্দর, চমৎকার। আর লেতর অর্থ লেটার বা অক্ষর। বেল লেতর মন্ময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এ জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এ ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। রম্যরচনা নামে একটা কথা অনেক দিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা নয়। বেল লেতর নামে রম্যরচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্যরচনা শব্দদ্বয়ের রম্য শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্যরচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবহমানতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি।